নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেটটা একটা পতনের সংকেত দিল, যেটা আগের দিন থেকে কন্টিনিউ করছে, অর্থাৎ বিগত দুদিন ধরে আমরা নিফটিতে পতন দেখছি। কিন্তু এই পতন কি ভীতি পাইয়ে দেওয়ার মতন? উত্তর হচ্ছে এই পতন আপনাকে মনের মধ্যে ভীতি সৃষ্টি করবে না। এই পতন যেটা প্রত্যেক দিন একটু 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 করে নিচে নামছে, অর্থাৎ নিফটি বা সেন্সেক্স নিচে নেমে চলেছে, সেটা বিনিয়োগকারীদের মনের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করছে, বিরক্তি সৃষ্টি করছে, এক ধরনের চোরা আশঙ্কা সৃষ্টি করছে। কিন্তু যে অর্থে আমরা আতঙ্ক বলি, সেটা এই মুহূর্তে না বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে না ট্রেডার্সদের মধ্যে রয়েছে। তার কারণটাই খুব ক্লিয়ার, যে বিগত মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে এই অগস্ট মাস শেষ হতে চললো, এখনো অব্দি যদি বাজার দেখেন, ওই যে 22,800 থেকে ওই 24,500, তার মধ্যেই নিফটির মুভমেন্ট হয়ে চলেছে। অর্থাৎ সত্যি কথা বলতে, যে এক কোপে কাটা নয়, এখানে চিমটি কেটে 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 ভারতীয় শেয়ার বাজার লাগাতার যন্ত্রণা দিয়ে চলেছে বিনিয়োগকারীদের। এক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কথা কোনোভাবেই আসছে না। এক্ষেত্রে শর্ট টার্ম যারা ইনভেস্টার্স, যারা ট্রেডার্স, তারা বিলক্ষণ, তারা এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে বলা যেতে পারে। ক্যাশ অর্থাৎ ক্লোজিং অপশন সিস্টেমের সঙ্গে এখনও সরগর হয়ে উঠতে পারেনি ট্রেডার্সরা। প্রত্যেক নিয়ত কিন্তু এক ধরনের অভিযোগ বিভিন্ন ট্রেডার্সদের পক্ষ থেকে তোলা হচ্ছে, এবং একটা দুর্দান্ত যে ভোলেটিলিটির কথা আসছে, হঠাৎ করে সাডেন স্পাইক আসছে বিভিন্ন কল অপশন পুট অপশনের ক্ষেত্রে, সেইটা কিন্তু নজর করার মতো। তার কারণ আজকের এক মানি কন্ট্রোলের খবর, এমন একটা ব্যাংক এক্সের একটা পুট অপশন ছিল, সেটা 3:20 থেকে 3:25, অর্থাৎ মাত্র 5 মিনিটের মধ্যে 6 টাকা থেকে 1 লাফে পৌঁছে যায় 1,000 টাকায়। মানে কল্পনা করতে পারছেন, প্রায় 150 গুণের বেশি এই পুট অপশনটা রিটার্ন দিয়ে দিয়েছিল 5 মিনিটের মধ্যে। এর মধ্যে কেউ কি হলপ করে বলতে পারবেন যে উনি ব্যাংক এক্সের ওই যে অপশনটা, পুট অপশনটা ছিল, কেউ কিনেছিলেন, বা কেউ এই 5 মিনিটের তারা তারা সেই অর্থ তারা ডেফিনেটলি ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছেন? উত্তর হচ্ছে সম্ভবত একজনও পারেনি। তার কারণ আজকের মান্থলি এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারি ছিল সেন্সেক্সের। সুতরাং কোনো ট্রেডার এই ধরনের সুবিশাল রিস্ক নেবেন এমনটি হওয়াটা মুশকিল ছিল, এবং মাত্র 5 মিনিটের জন্য যেহেতু স্থায়িত্ব ছিল এই ব্যাংক অপশনের এই যে প্রাইসটা, সুতরাং অধিকাংশ ট্রেডারই হয়তো এর সুযোগটা নিতে পারেননি। কিন্তু যেটা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন ক্যাশের এই ব্যাপারটা, যে পার্টিসিপেশন, ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন, ভলিউম অফ ট্রেড, ডেপথ অফ ট্রেড, এইগুলো খুব কম হচ্ছে, এবং লেন্ডিং যে প্রসেসটা থাকে শেয়ারের ক্ষেত্রে, শর্টের ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হচ্ছে, যে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ আমাদের এই যে শেয়ার লেন্ডিং সিস্টেমটা ততটাও কিন্তু উন্নত নয়। তার ফলে শর্ট করতে গিয়ে কিন্তু বহু ট্রেডার বিপদে পড়ছেন, এবং কল অপশন নিয়ে যে কি সাংঘাতিক বিপদ হতে পারে, সেটা বিগত কয়েকদিন ধরেই চলছে। বিশেষ করে ক্যাশ আসার পর থেকেই, 3 আগস্ট ক্যাশ আসার পর থেকেই এমনিতেও অপশনস অত্যন্ত ডেঞ্জারাস, এবং বিশেষ করে থিটার দিকে কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারেও কিন্তু বিশেষ করে এক্সপায়ারের দিন, মান্থলি এক্সপায়ারের দিন তো ভোলেটিলিটি লিটারালি তো তুঙ্গে থাকবে, এটাই প্রত্যাশিত। সুতরাং খুব সাবধানে কল অপশন নিয়ে ডিল করতে হয়, এবং সেবি বারবার কিন্তু ইঙ্গিত দিয়ে চলেছেন যে যারা অর্থ করছেন, কারা অর্থ করছেন, এবং খেয়াল করলে দেখতে পাবেন যে এরকম মোটামুটি 64 থেকে 65 জন রয়েছেন। গোটা ভারতবর্ষে কোটি কোটি ট্রেডার্স রয়েছেন, তার মধ্যে 64 থেকে 65 জন মানুষ রয়েছেন যারা কল বা পুট অপশন বা অপশনস বা ফিউচার্সে 10 কোটি টাকার উপর বার্ষিক প্রফিট করেছেন, মাত্র 65 জন। এটা মাথায় রেখে দিন। সুতরাং সুবিশাল অর্থ করে ফেলবো, অতি কম সময়ের মধ্যে অর্থ করে ফেলবো, এবং কল অপশনের মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হয়ে যাব, সেই মেথ সেবি প্রত্যেক বছর তাদের তথ্য প্রকাশ করে সেটা খণ্ডন করে দিচ্ছেন। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা রিটেল ইনভেস্টার্স, তারা প্রত্যেক বছর কয়েক লক্ষাধিক টাকা
তারা নষ্ট করে ফেলছেন এই কল এবং পুট অপশনসে ট্রেড করতে গিয়ে। তার অধিকাংশ যে প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে, যে তারা কেউ টেকনিক্যাল ট্রেডিং জানেন না, কেউ টেকনিক্যাল যে কোয়ালিটিসগুলো রয়েছে একটা ট্রেডের সেটা নিয়ে তারা পড়াশোনা করেন না, কেবলমাত্র ঝাঁপিয়ে পড়েন এই প্রবণতা, বিশেষত যারা আনএমপ্লয়েড ইউথ তাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত এই প্রবণতাটা রয়েছে যে তারা কল অপশন কিনে অতি দ্রুত তারা সম্পদশালী হওয়ার চেষ্টা করছেন, অথচ তাদের পড়াশোনাটা কিন্তু বিলক্ষণ কম বা না বললেই চলে। এবং শুধু তাই না, একজন রিটেল ইনভেস্টর তিনি বড় বড় যারা ট্রেডার্স রয়েছেন তাদের সঙ্গে তাদের কম্পিট করার জায়গাটা ভীষণ ডিফিকাল্ট। তার কারণ অধিকাংশ এই বড় বড় যারা ট্রেডার্স মাল্টি-বিলিয়ন ডলারে যারা ট্রেড করেন বা মিলিয়ন ডলারে ট্রেড করেন, তারা কিন্তু অ্যালগো ট্রেড মানে ট্রেড নিয়ে থাকেন, এবং সেই ক্ষেত্রে একজন সাধারণ রিটেল ইনভেস্টরের পক্ষে এই ধরনের প্রাইস ভোলাটিলিটি সেটাকে ক্যাপচার করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে পড়ে। এটা কিন্তু তার মানে এটা কোনোভাবেই বলছি না যে আপনারা কল কিনবেন না, পুট কিনবেন না বা ফিউচার্সে ইনভেস্ট করবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের নিজের স্বাধীনতা রয়েছেন, আপনারা কি করবেন। কিন্তু এইটুকুনি সেবি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেক বছর 100 জনের মধ্যে 90 জন ট্রেডার্স তারা অর্থ নষ্ট করছে। যে 10 জন তারা এক বছরে পয়সা রোজগার করছে, দেখা যাচ্ছে তারা সেকেন্ড বছরে গিয়ে সমস্ত অর্থ তারা বিনষ্ট করে ফেলছে। অর্থাৎ এই ধারা কিন্তু অব্যাহত রয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে যারা লাভ করছে তারা কিন্তু প্রপ ট্রেডার্স, প্রোপ্রাইটারি ট্রেডার্স, সাধারণ রিটেল ইনভেস্টার্সদের নাম প্র্যাকটিক্যালি নেই বললেই চলে এই লিস্টে। এইবার আমরা চলে আসি যে ক্রুড অয়েলের ক্ষেত্রে। ক্রুড অয়েলে কোনো রকম মারাত্মক আপ বা ডাউন নেই। ব্রেন্ট ক্রুড লাস্ট ট্রেড করছিল 88.33 ডলারের আশেপাশে, 8% উত্থান। ক্রুড অয়েল 82.35 ডলার প্রতি ব্যারেলে ট্রেড করছিল। সোনা আজকের প্র্যাকটিক্যালি ফ্ল্যাট, মানে ভীষণই ফ্ল্যাট, যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব। সিলভার সেটা 8% উত্থান নিয়ে ট্রেড করছিল আজকের মার্কেটে। আর নিফটি শেষ পর্যন্ত আবার ওই 110 পয়েন্টের কাছাকাছি পতন নিয়ে বন্ধ হয়েছে। নিফটি আজকে বন্ধ হয়েছে 24,090 কাছাকাছি, 116 পয়েন্ট পতন, প্রায় 8% কাছাকাছি পতন। সেন্সেক্স 77,000 নিচে নেমে গেছে, 76,973 পয়েন্টের কাছাকাছি পতন, 0.7%। এবার নিফটি ব্যাংকে 8% পতন, নিফটি আইটি পতন অব্যাহত 0.32%, নিফটি অটোতে পতন 0.4%। কেবলমাত্র ক্যাপিটাল গুডস সেটা 8%-এর বেশি সেটা উত্থান দেখেছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস বিএসসি সেটা 0.1%-এর কাছাকাছি পতন। মেটালস 1.1% পতন আজকে দেখেছে, এমনকি অয়েল অ্যান্ড গ্যাস বিএসসি সেটাও 8% পতন। অর্থাৎ যদি খেয়াল করে দেখা যায় আজকের বাজারে সমস্ত কিছু পতন হয়েছে, কিন্তু এতটাও পতন হয়নি যার ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বাজার ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। তার মানে বাজার এমনভাবে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবহার করছে যাতে বিনিয়োগকারীরা তারা বাজারের মোহ কাটিয়ে বাজারের বাইরে চড়েও যেতে পারছেন না, আবার তারা কিন্তু টিকেও ঠিক থাকতে পারছেন তেমনটিও কিন্তু নয়। অর্থাৎ এই রেঞ্জ বাউন্ড বাজার বিনিয়োগকারীদের তথা ট্রেডারদের দারুণভাবে কিন্তু বিরক্ত করে চলছে বলা যেতে পারে। এইবার প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, তাহলে বড় পতন কবে আসবে? দেখুন, বড় পতন কবে আসবে সেটা কেউ আজ পর্যন্ত প্রেডিক্ট করতে পারেননি, ভবিষ্যতেও কেউ প্রেডিক্ট করতে পারবেন বলে তো মনে হয় না। তার কারণ যদি সত্যি বড় পতন কেউ প্রেডিক্ট করতে পারতেন তবে তারা শর্ট পজিশন নিয়ে বসে থাকতেন, এবং ইনভেরিয়েবলি সেই শর্ট পজিশন একটা না একটা সময় ফ্রুটফুল হতো। এখন আপনি যদি বলেন যে বাজারে পতন আসছে এবং সেই পতন 3 বছর পর এলো বা 2 বছর পর এলো, তারপর আপনি বলেন দেখেছো তো আমি তো বলেছিলাম 2 বছর পর, মানে আমি তো বলেছিলাম পতন প্রেডিকশন করেছিলাম, কিন্তু সেটা হলো 2 বছর পর। সেটা আর যাই হোক, ডেফিনেটলি সেটাকে প্রেডিকশন বলা চলে না। প্রেডিকশন ইউজুয়ালি হয়ে থাকে শর্ট টার্ম পিরিয়ডের জন্য, এবং সেই ক্ষেত্রে এখনো এরকম কোনো ইন্ডিকেশন নেই যার ফলে আমরা একদম মানে নিশ্চিন্তভাবে বলতে পারি বাজারে বড় পতন আসছে। তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যে তীব্র ভীতি তৈরি হয়েছিল ইনফরমেশন টেকনোলজি সেক্টরে, সেই ভীতির ফলে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিভিন্ন যে আইটি স্টকসগুলো রয়েছে সেগুলো 30-40% অলরেডি পতন হয়ে গেছে। সুতরাং ভীতির যেটা প্রাথমিকভাবে যে তীব্র ভীতি ছিল সেটা অনেক অংশে কেটে গেছে। এরপর তীব্র ভীতি যেটা তৈরি হয়েছিল ইরান এবং আমেরিকার যুদ্ধের সময়, যেটা যখন ফুল ফ্লেজেড ছিল তখন ব্যারেল
প্রতি ব্যারেল তেল অর্থাৎ ব্রেন্ট ক্রুড $126 কাছাকাছি পৌঁছে গেছিল, সেখান থেকে আজকে $88 প্রতি ব্যারেলে নেমে এসেছে। এই মুহূর্তে এমন কোনো ইন্ডিকেশন নেই যে তেলের দাম আবার প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে, তার কারণ এখন অবধি যেটা বোঝা যাচ্ছে ইরানও সময় বাই করছে, আমেরিকাও সময় বাই করছে, বিভিন্ন দেশ নিজের মতন করে ঘুঁটি সাজাচ্ছে, অর্থাৎ প্রত্যেকে চেষ্টা করছে যে সরাসরি যুদ্ধ না গিয়ে কিভাবে একজন আরেকজনকে তারা মোকাবিলা করতে পারে বা তারা আরেকজনকে তারা লজ্জায় ফেলতে পারে। যেমন আমেরিকার প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে যে কিভাবে ইরানকে বিপদে অর্থনৈতিকভাবে বিপদে ফেলতে পারে, রাশিয়াকে কিভাবে অর্থনৈতিকভাবে বিপদে ফেলতে পারে। সুতরাং এই ঘটনাগুলো চলতেই থাকছে, কিন্তু আপাতত যদি $88 প্রতি ব্যারেলে ব্রেন্ট ট্রেড করে বা ক্রুড অয়েল যদি মোটামুটি 82 থেকে 85-র মধ্যে ট্রেড করে, সেটা ভারতের অর্থনীতির জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। সেটা ভারতের অর্থনীতি কোল্যাপস করবে এমন সম্ভাবনা কিন্তু নেই, এটা বলা যেতে পারে। এরপর চলে আসি আজকের এশীয় বাজারগুলোর ক্ষেত্রে। দেখুন, এশীয় বাজারগুলো আজকেরও কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে অধিকাংশ। সাংঘাই 1%-এর উপর পতন, জাকার্তা 0.2%, সাংঘাই 1% বেশি উত্থান, জাকার্তা 0.2% বেশি উত্থান, এবং কসপি 0.5% বেশি উত্থান, তাইওয়ান 0.3% বেশি উত্থান। হ্যাঁ, নিকেই হালকা নেগেটিভে বন্ধ হয়েছে 0.2%, কিন্তু এশীয় বাজারে যে এআই নিয়ে যে উন্মাদনা চলছে সেটা কিন্তু বন্ধ হয়নি। এরপর চলে আসি বিভিন্ন স্টকস নিয়ে আলোচনা। দেখুন, খুব ভালো মানের স্টকস মানে আপনাকে অত্যাধিক ভালো রিটার্ন দেবে এমনটি নাও হতে পারে, এইটা একটা প্যারাডক্স বটে। অন্তত ভারতীয় শেয়ার বাজারের পক্ষে কেন, সেটা বিশ্ব শেয়ার বাজারের পক্ষেও একই কথা কাটে, এটা একটা প্যারাডক্স। অর্থাৎ আমরা সবাই জানি, আমাদের সবাইকে শেখানো হয় যে খুব ভালো মাপের কোম্পানি ইউজুয়ালি যেটা হাইলি প্রফিটেবল, যেটা খুব ভালো সেলস, সেই ধরনের কোম্পানি ইউজুয়ালি ভালো রিটার্ন দেয়। কিন্তু নিফটি 50-র অন্তর্গত কোম্পানিগুলোকে ধরেই যদি আলোচনা করি, যেইগুলোকে ধরা হয় ভারতবর্ষের সেরা 50টা কোম্পানি, তাদের যদি স্টক রিটার্ন দেখেন, সেটা দেখলে চমকে যাবেন। বিগতকাল আলোচনা করেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কেবলমাত্র 2026-এ 17%-এর উপর নেগেটিভ রিটার্ন দিয়েছে, আজকেরও নেগেটিভ। এইচডিএফসি ব্যাংক বিগত 5 বছরের নেগেটিভ রিটার্ন, আজকের দিনেও কিন্তু খেয়াল করে দেখুন এইচডিএফসি ব্যাংক তার 52 সপ্তাহের নিম্নস্তর ছুঁয়ে গেছে। অথচ এই দুটো হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠতম দুটো কোম্পানি, অথচ রিটার্ন তারা বিনিয়োগকারীদের বিগত 1 বছর, 2 বছর, 5 বছরে প্র্যাকটিক্যালি দিতেই পারেনি। একই কথা খাটে বিগত 2 বছরে নেসলের কথা যদি বলেন, আইটিসির অবস্থা দেখুন, এরা লিটারালি গড়াগড়ি দিচ্ছে। অর্থাৎ এই ধরনের দুরন্ত কোম্পানিরা, এদের দুর্দান্ত ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে এদের এত সুবিশাল ম্যামথ কোম্পানি, এদের নতুন করে এরা অত্যন্ত হাই গ্রোথ দেখাবে সেটার সম্ভাবনা নেই। এরা মোটামুটি একটা স্টেবল গ্রোথ 8 থেকে 10% প্রত্যেক বছর দেখাতে পারে, কিন্তু একটা এই ধরনের কোম্পানি থেকে আমরা 20-30% গ্রোথ এক্সপেক্ট করব, এটা হয় না। এবার আইটি কোম্পানিজগুলো প্র্যাকটিক্যালি 30 বছর ধরে আউটস্ট্যান্ডিং রিটার্ন দিয়ে আসছিল। এখন এআই এর কারণে আইটি কোম্পানিগুলোতে দারুণ ডিসরাপশন হয়েছে, অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু দুর্দান্ত কোম্পানি। এটাও বলা যাবে না যে ইনফোসিস খুব খারাপ রেজাল্ট করেছে এআই এর কারণে, এটাও বলা যাবে না টিসিএস খুব খারাপ রেজাল্ট করেছে জুন কোয়ার্টারে এআই এর কারণে, এটাও বলা যাবে না এইচসিএল টেক খুব খারাপ রেজাল্ট করেছে এআই এর কারণে। এরা প্রত্যেকে কিন্তু এদের ছোট্ট ছোট্ট ভার্টিক্যাল রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, যেটা এদের জন্য কিছুটা রেভিনিউ জেনারেট করছে, কিছুটা প্রফিট জেনারেট করছে। তার ফলে এটা কখনোই বলা যাবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এদের প্রফিটে ধস নেমেছে, কিন্তু এই কোম্পানিজগুলো কেবলমাত্র আতঙ্কের কারণে কিন্তু আমরা পতন দেখে ফেলেছি। মার্কেট কেবল প্রফিট বা সেলস দেখে না, মার্কেটে একটি শেয়ারের কে মূল্যায়ন করা হয় তার এক্সপেকটেশনসের ওপর, অর্থাৎ একটি শেয়ার সম্বন্ধে কতখানি এক্সপেকটেশনস বা প্রত্যাশা রয়েছে ভবিষ্যতে, সেটা দেখেও কিন্তু বাজার তাকে প্রিমিয়াম বা ডিসকাউন্ট দেয়, অন্তত বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে। 52 সপ্তাহের নিম্ন স্তরে যে ছুঁয়েছে এই কোম্পানিগুলো, একবারে বুকে হাত দিয়ে বলুন তো এই কোম্পানিগুলো কি খুব খারাপ কোম্পানি? রেল ভিকার্স RVNL অত্যন্ত কোয়ালিটি একটি কোম্পানি, 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে গেছে। এইচডিএফসি ব্যাংক ব্লু চিপ অফ দ্য ব্লু চিপস, 52 সপ্তাহের নিম্ন স্তর। ব্রেন বিজ সলিউশন, সেটা 52 সপ্তাহের নিম্ন স্তর। আইনক্স পেইন্ট 52 সপ্তাহের নিম্ন স্তর। এছাড়া আদিত্য বিড়লা ফ্যাশনস
তাদের সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়েছে, অর্থাৎ মানে সবচেয়ে কম দামে ট্রেড করছে তার যতদিন ট্রেডিং কেরিয়ার। খুব খারাপ অবস্থা। ডাবর ইন্ডিয়া 52 সপ্তাহের নিম্ন স্তর। IRFC আরেকটা রেলের স্টক 52 সপ্তাহের নিম্ন স্তর। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড 52 সপ্তাহের নিম্ন স্তর। সান টিভি নেটওয়ার্ক প্র্যাকটিক্যালি মোনোপলি সাউথ ইন্ডিয়ান মার্কেটে, সেটাও আজকে 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে। তার মানে কি কোনো আশা নেই? আশা আছে 52 সপ্তাহের উচ্চতম স্তরে। কোন কোম্পানি এমনকি সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে এরকম কোম্পানি রয়েছে? বিগতকাল আলোচনা, মানে দুদিন আগে আলোচনা করছিলাম ওয়েলস্পান কর্প নিয়ে, সেটা কালকের 1.5% পতন, দেখুন আজকের আবার 4% বেশি উত্থান দেখে ফেলেছে। HFCL তারা ডেফিনেটলি বিভিন্ন অপটিক ফাইবার্স নিয়ে কাজ করে চলেছে, যেটা ডেটা সেন্টারের কাজে লাগে। আজকের 52 সপ্তাহে উচ্চতা। জিন্দাল সেটা 52 সপ্তাহে উচ্চতা। সোলার ইন্ডাস্ট্রিজ ডিফেন্সে 52 সপ্তাহে উচ্চতা। লরাস ল্যাব 52 সপ্তাহে উচ্চতা। সাই লাইফ সায়েন্সেস অল টাইম হাই। গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন 52 সপ্তাহে উচ্চতা। গ্লেনমার্ক সর্বকালীন উচ্চতা অল টাইম হাই। টাইটান 52 সপ্তাহের উচ্চতা। ডিভিস ল্যাব অল টাইম হাই। খেয়াল করে দেখেছেন সমস্ত ফার্মা কোম্পানিজগুলো তারা কিন্তু মানে অল টাইম হাই বা তারা 52 সপ্তাহের উচ্চতায় ট্রেড করছে। JSW স্টিল সেটাও আজকে 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গিয়েছে। এবং আজকের দিনে নিফটিকে যারা টেনে নামিয়েছে, খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন কারা। HDFC ব্যাংক সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে নিফটির পতনের পেছনে। 2 নম্বরে রয়েছে রিলায়েন্স, 3 নম্বর ভারতী এয়ারটেল, 4 নম্বর মহিন্দ্রা, 5 নম্বর হিন্দালকো। এই প্রথম 3টে কোম্পানি বা প্রথম 4টে কোম্পানি যদি আন্ডার পারফর্ম করে, তাহলে কি করে প্রত্যাশা করবেন যে নিফটি সেটা আবার ফার্দার উত্থান দেবে? হতে পারে যেরকম অবস্থা, বাজার যেরকমভাবে একটা শর্ট রেঞ্জে শর্ট পরিসরের মধ্যে ট্রেড করছে, হতেই পারে আবার নতুন করে দেখা গেল যে কালকের হয়তো বাজার উত্থান দেখলেও দেখতে পারি, আমরা কেউ জানি না। কিন্তু যতক্ষণ না এই যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছে সেটা সম্পূর্ণভাবে ভাঙতে পারে নিফটি, সেটা তলার দিকেও হতে পারে, সেটা উপরের দিকেও হতে পারে, ততদিন কিন্তু বাজার এই গণ্ডির মধ্যেই থাকবে। সেক্ষেত্রে নিফটিকে দেখে লাভ নেই, সেন্সেক্সকে দেখে লাভ নেই, আমাদের ব্রডার মার্কেটকে দেখতে হবে। সেইখানেই কিন্তু এখন অ্যাকচুয়াল খেলা চলছে। এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।